তো হোপফুলি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে আমাদের টপিক হচ্ছে শিডিউলিং। তো শিডিউলিং এর কনসেপ্টটা আসলে কি জন্য দরকার? তো ফার্স্ট কথা হচ্ছে আমরা একদম শুরু থেকেই বলা শুরু করছিলাম হচ্ছে মাল্টি প্রোগ্রামিং নিয়ে। মাল্টি প্রোগ্রামিং মানে হচ্ছে আমি মাল্টিপল প্রোগ্রামকে আমার সিস্টেমে আমি এট এ টাইম রান করতে চেষ্টা করবো। ঠিক আছে। এখন মাল্টি প্রোগ্রামের কথা হচ্ছে প্রসেসর রিলেটেড। আমরা যদি এই ফিগারটা দেখি যে আর সিস্টেমে এরকম 4টা প্রসেস আছে এন্ড আমার শুধুমাত্র একটা সিঙ্গেল প্রসেসরই আছে। এখন আমার এই একটা সিঙ্গেল প্রসেস সে আমাকে এরকম একটা ইনস্ট্রাকশন দেয় যে আমার এই 4টা প্রসেস এট এ টাইম চলতেছে, একসাথেই ফ্লো করতেছে সেরকম সে আমাকে অ্যাবস্ট্রাকশন। তো সেই যে অ্যাবস্ট্রাকশনটাকে আমি বলতেছি হচ্ছে মাল্টি। এই যে কনসেপ্টটা যে মাল্টিপল প্রসেস করে এটাইম চলতেছে এরকম যে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট সেটাকে আমি বলতেছি। মাল্টি প্রোগ্রামিংটা অ্যাচিভ করার জন্য যে জিনিসটা আমার হেল্প করে সেটা হচ্ছে শিডিউলার। তো আমি আমার যে সেল প্রসেসর সেটার একটা শিডিউলার একদম একটা শিডিউল আছে। সে যে কাজটা করে যে আমার এই প্রসেসর বা আমার যে এখন সিপিইউ আছে সেই সিপিইউ কে বলে যে এখন এই প্রসেসটা কাজ রান করবে। দেন সে হচ্ছে 5 সেকেন্ড পর রান করবে, তারপর হচ্ছে রান করবে। তো এই যে কাজগুলা সেটাই হচ্ছে আমার শিডিউলার। যে প্রত্যেকটা প্রসেসের করে জাস্ট মানে সামনে পিছনে যায় যে এখন তাকে শিডিউল করবো, তারপরে শিডিউল করবো, তারপর তাকে শিডিউল করবো। তো লেকচারে আমরা হচ্ছে ধরো এই শিডিউলার আসলে কি, শিডিউলার আছে, শিডিউলার আসলে কি অ্যালগরিদম ইউজ করে সেটা আমরা দেখি। দেন হচ্ছে ওই অ্যালগরিদমের কিছু ক্যালকুলেশন, কিছু সিম্বল আছে, এই জিনিসগুলো আমরা আছে। তো নর্মালি যেটা হয় আমরা যদি প্রসেস কন্ট্রোল যে সাইকেল প্রসেস এই ডায়াগ্রাম যেটা সেটা দিকে যদি আমরা খেয়াল করি, লাইক ইনিশিয়ালি আমারটা ছিল হচ্ছে রেডি কিউ ওয়েট, ঠিক আছে। একটা ছিল যে আমার রেডি কিউ ওয়েট করবো, দেন সেখান থেকে শিডিউলার কি করতো, শিডিউলার তাকে হচ্ছে রানিং স্টেটে নিয়ে যেত। দেন রানিং স্টেট থেকে সামহাউ আইও অপারেশনের কারণে সে হচ্ছে আমার যে আইও কিউটা ছিল সেটাতে সে ওয়েট করতে চলে যেত। ঠিক আছে? তো যে মুহূর্তেই সে ওয়েট করতে চলে যাবে সেই মুহূর্তে কিন্তু সিপিইউ বসে থাকবে না। তখন যে কাজটা হবে আমার অন্য যে প্রসেস গুলা রেডি কিউয়ে ওয়েট করতেছে ওদের মধ্যে একজনকে হচ্ছে আমার সিপিইউ সে হচ্ছে শিডিউল, আমার যে শিডিউলার সে হচ্ছে শিডিউল করবে। এন্ড ওদের মধ্যে একজন হচ্ছে আমার রানিং সেটে আসে। তো আমরা যদি দেখি তাহলে একটা প্রসেস ওয়েট করে, অপারেটিং সিস্টেম হচ্ছে যখন ওয়েট করে তখন হচ্ছে অপারেটিং সিস্টেম কি করে সিপিইউটা তার কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে নিয়ে কি করে সিপিইউটা আরেকটা প্রসেসকে দেয়। এন্ড এই প্যাটার্নটা কন্টিনিউ করতেই থাকে। এটাই হয় নর্মালি যে আমি ফার্স্টে আমি সিপিইউ তে রান করতেছি, কোনো একটা কারণে আমার আইও অপারেশন করা লাগলো, আমি আইও কিউবে চলে গেলাম। দেন সিপিইউ হচ্ছে আমি যে প্রসেস আমার কাছ থেকে সিপিইউটা নিয়ে নিয়ে নতুন আরেকজন যে ওয়েট করতেছিল তাকে হচ্ছে শিডিউল করে দিচ্ছে। তো এই হচ্ছে টোটাল সাইকেল। এই সাইকেলটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিইউ আইও বার্স্ট সাইকেল। তো প্রসেস কন্ট্রোল, process execution consists of a cycle of CPU execution and IO. তো এই যে টোটাল একটা সাইকেলের মতো কাটতেছে সেটাকে আমি বলছি হচ্ছে বার্স্ট সাইকেল। সো দেন আমরা হচ্ছে সিপিইউ যে আমরা যদি একটু বেসিক গুলা দেখি যে সিপিইউর আসলে শিডিউলারের মূল কাজ। আমরা যদি আগের স্টেট ডায়াগ্রামটা খেয়াল করি, আমার রেডি কিউয়ে কিছু প্রসেস ছিল, তাদের মাঝখান থেকে একজনকে আমি হচ্ছে আমার যে সিপিইউ আমি আমার সিপিইউ তে রানিং স্টেটে নিয়ে নিলাম। ঠিক আছে। এই যে কাজটা এটাই হচ্ছে শিডিউলারের কাজ, আর কোনো কাজ নেই। যে আমার একটা প্রসেস যারা রেডি কিউয়ে আছে তাকে আমি রেডি কিউ থেকে রানিং স্টেটে যাওয়ার জন্য সুযোগ করে দিই। এটাই হচ্ছে আমার সিপিইউ শিডিউলারের কাজ। তো এখন সিপিইউ শিডিউলার আসলে কি ধরনের অ্যালগোরিদম ইউজ করে, লাইক হচ্ছে সে ফিফো অ্যালগোরিদম ইউজ করে, সেটা আমরা জানি যে ফিফো মানে হচ্ছে ফিন ফার্স্ট, লাইক হচ্ছে কিউ এর মতো। তারা হচ্ছে প্রায়োরিটি কিউ অ্যালগরিদম ইউজ করে, ট্রি, লিংক লিস্ট, এই টাইপের বিভিন্ন অ্যালগরিদম ইউজ করে। আমরা এখানে বেশ অ্যারাউন্ড 4টার মতো অ্যালগরিদম দেখবো যে আসলে কি কি অ্যালগরিদম ইউজ করা যেতে পারে। দেন হচ্ছে যে শিডিউলিং, যে আমার ডিসিশন গুলা কখন হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে শিডিউলিং ডিসিশন গুলো আসলে কখন হয়।
তো একটা হইতে পারে লাইক অবশ্যই আমার রানিং যে স্টেটটা আছে অবশ্যই ইনভলভ থাকে, কারণ রানিং স্টেট মানেই হচ্ছে সিপিইউটা কারেন্টলি ইন এক্সিকিউশন। এটা হচ্ছে আমার রেডি কিউ এর ওয়েটিং স্টেট। ফাইন। তো লাইক সিপিইউ, আর এখানে হচ্ছে আমার যে আইওর জন্য যে ওয়েট স্টেটটা ছিল সেই তো আমরা যদি খেয়াল করি যে কখন কখন আমার শিডিউলিং হইতে পারে, যেটাকে আমরা ফার্স্ট একটা দেখি যে সুইচেস ফ্রম রানিং টু রেডি। লাইক আমার কারেন্টলি, আচ্ছা ফার্স্ট একটা হচ্ছে সুইচেস ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট। সো সাপোজ আমার প্রসেসটা এখন রান করতেছে, দেন সামহাও কোনো কারণে তার আইও করা লাগলো, সো সে কি করলো, সে ওয়েট স্টেটে চলে গেল। সো যখন সে ওয়েট স্টেটে চলে গেল তখন কিন্তু আমার সিপিইউ তে আর কেউ নাই। ঠিক আছে? যখন আমার সিপিইউ তে আর কেউ নাই তখনই হচ্ছে আমার শিডিউলার সে কি করবে, রেডি কিউ থেকে নতুন আরেকটা প্রসেসকে এখানে শুরু করবে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ডিসিশন নেওয়ার একটা জায়গা। হচ্ছে যে লাইক তারপর একটা কি হতে পারে, যে আমরা নর্মালি খেয়াল করছিলাম যে প্রসেসকে দেখবেন কোনো একটা প্রসেস যখন রান করতেছে, দেন কোনো একটা সময় যদি ইন্টারাপ্ট ঘটে, লাইক সামহাও কোনো একটা ইন্টারাপ্ট ঘটছে, ইন্টারাপ্টের কারণে যেটা হয় এই প্রসেসটা আসলে আমার যে রেডি কিউয়ে আবার রিটার্ন করতে পারে। তো তখন যখন রেডি কিউয়ে চলে গেল তখনও কিন্তু আমার এই সিপিইউ তে আর কোনো প্রসেস নাই। তো এই মুহূর্তে আমার আসলে শিডিউলিং অ্যালগোরিদমটা আমাকে চালাইতে হবে and আমাকে ডিসাইড করতে হবে যে এখন আমি কোন প্রসেসটাকে শিডিউল। দেন আরেকটা হইতে পারে, এইখানে আমার যে প্রসেসটা সে তো আমার আইওর জন্য ওয়েট করতেছে। এখন তার যখন আইওটা শেষ হইলো, যে সে যে ইনপুট আউটপুটের জন্য ওয়েট করতেছিল, লাইক সে হচ্ছে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছিল, তার ইনপুট ইউজার দিয়ে দিল। যখন ইউজার ইনপুট দিয়ে দিছে তারপরে সে যখন এই রেডি কিউয়ে যাবে তখন আসলে একটা ডিসিশন নেওয়া লাগবে যে সে কি রেডি কিউয়ে যায়, রেডি কিউয়ে সবার শেষে ওয়েট করবে। লাইক এখন রেডি কিউয়ে সাপোজ মানে লাইক এখানে যে দুইজন প্রসেস আছে, তো এখন আমি যখন এই ওয়েটের এই যে আইও ইনপুট অপারেশনটা সে করলো, কোন একটা ইনপুট নিল, ইনপুট নেওয়ার পর সে যখন এই রেডি কিউয়ে যাবে, কোশ্চেন হচ্ছে যে সে কি এই রেডি কিউয়ে নতুন করে সবার শেষে সে কি বসে থাকবে, নাকি তাকে আমি সরাসরি রেডি কিউয়ে গেল and যাওয়ার সাথে সাথেই তাকে হচ্ছে আমি সিপিইউ তে শিডিউল করব। সো এইরকম একটা সিনারিও চলে আসে, লাইক আমরা যদি ধরে নেই যে এইটা হচ্ছে খুবই হাই প্রায়োরিটির একটা প্রসেস, খুবই ভিআইপি একটা প্রসেস। সো যখনই যে সে হচ্ছে কখনো রেডি কিউয়ে ওয়েট করে না, সে যখনই রেডি কিউয়ে থাকবে তাকে আমি সবার আগেই শিডিউল করে তার কাজ আমি কমপ্লিট করে দিব একটা process। তো এক্ষেত্রে যেটা হবে যে সে রেডি কিউয়ে আসার সাথে সাথেই আমাকে একটা ডিসিশন নেওয়া লাগবে যে আমি কি তাকে সরাসরি রানিং স্টেটে দিয়ে দিব নাকি দিব। তো এই হচ্ছে আমার থার্ড কন্ডিশন। এন্ড দেন ফাইনাল যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে টার্মিনেট। লাইক যখন একটা প্রসেস রানিং স্টেট থেকে টার্মিনেট স্টেটে চলে যায় তখনও কিন্তু আমার শিডিউলার মানে আমার সিপিইউ সেখানে কিন্তু কিছু থাকে না, কারণ যেটা এখানে ছিল, যে প্রসেস এখানে ছিল সেটা এখন টার্মিনেট করে ফেলছে। যেহেতু সে এখানে নাই, সেই জন্য আমি যে কাজটা করব, এটা যেহেতু ফাঁকা পড়ে আছে, এখন আবার আমার শিডিউলার সে অ্যাকশনে আসবে, সে হচ্ছে নতুন করে আরেকটা প্রসেসকে হচ্ছে আমার সিপিইউ তে শিডিউল করবে। তো এই হচ্ছে টোটাল ফোর ডিসিশনস, যার কারণে হচ্ছে ফোর কন্ডিশনস যার কারণে হচ্ছে আমার সিপিইউ শিডিউলিং এর ডিসিশনটা আসলে নেওয়া লাগে। শিডিউলারের আসলে দুইটা খুবই ক্রুশিয়াল এন্ড দুইটা খুবই ইম্পর্টেন্ট পার্টিশন আছে। একটা হচ্ছে নন প্রিএমটিভ, একটা হচ্ছে প্রিএমটিভ। একটা হচ্ছে নন প্রিএমটিভ আর একটা হচ্ছে প্রিএমটিভ। সো আমরা যদি দেখি যে প্রিএমটিভ নন প্রিএমটিভ এ আসলে কি হয়। সো প্রিএমশন মানে হচ্ছে ফোর্স, ঠিক আছে? লাইক প্রিএমটিভ এটার মানে হচ্ছে ফোর্স, তো ফোর্স করা, ঠিক আছে? তো এখন নন প্রিএমটিভ মানে হচ্ছে সেটা আসলে করবে না, তো এরকম কাজ করবে। প্রিএমশন মানে হচ্ছে ফোর্স। তো আমরা যদি দেখি যে প্রিএমটিভ এন্ড নন প্রিএমটিভ অ্যালগোরিদম এটা আসলে কি জিনিস। তো লাইক যদি প্রিএমটিভ অ্যালগোরিদম হয়
তখন হচ্ছে যদি কোনো হায়ার প্রায়োরিটির প্রসেস আসে, লাইক যদি কোনো হায়ার ইম্পর্টেন্সের প্রসেস আসে, তখন হচ্ছে আমার সিপিইউ বা আমার শিডিউলার সে হচ্ছে কারেন্ট যে প্রসেসটা এক্সিকিউট করে তাকে সরাই দিয়ে সে হচ্ছে যে হায়ার প্রায়োরিটির প্রসেসটা আসলো লাইক পি2, সেই পি2 কে সে হচ্ছে শিডিউল করতে দিবে। এই ধরনের যে অ্যালগোরিদম সেগুলাকে আমি বলতেছি হচ্ছে প্রিএমটিভ অ্যালগোরিদম। যে লাইক সাপোজ এই যে প্রসেস পি2 সে হচ্ছে একটু হায়ার প্রায়োরিটির প্রসেস, হচ্ছে আমার কারেন্টলি যে পি1 এক্সিকিউট করতেছে সে। So, এখন পি2 যদি আমার সিস্টেমে কোনো সময় চলে আসে, তখন যেটা হবে পি1 যে এক্সিকিউট করতেছিল আমার শিডিউলিং অ্যালগরিদমটা সেই পি1 কে ইন্টারাপ্টের মাধ্যমে রেডি কিউয়ে নিয়ে যাবে। লাইক আমার তো দুইটা স্টেট ছিল, তো এটা হচ্ছে আমার স্টেট, এটা হচ্ছে আমার রেডি স্টেট। তো যেটা হবে আমার রানিং স্টেটে কারেন্টলি আছে হচ্ছে পি1 ফাইল। তো এখন কোনোভাবে আমার রেডি স্টেটে যদি নতুন আরেকটা প্রসেস চলে আসে পি2, যেটা হচ্ছে লাইক যে একটু হায়ার প্রায়োরিটি বা ভিআইপি একটা প্রসেস, তখন যদি এরকম হয় যে পি2 কে আমি আগে সুযোগ দিব, সেই জন্য আমি একটা ইন্টারাপ্ট করলাম। একটা ইন্টারাপ্ট করে আমি যে আমার পি1, সেই পি1 কেও আমি হচ্ছে আমার যে রেডি কিউ আছে সেটাতে নিয়ে নিলাম। লাইক পি1 কে আমি রেডি কিউ নিয়ে নিলাম, এন্ড পি2 কে হচ্ছে আমি শিডিউল। যদি এইরকম কোনো অ্যালগোরিদম থাকে, তাহলে যে সেই অ্যালগোরিদমটাকে আমরা বলি হচ্ছে প্রিএমটিভ অ্যালগোরিদম। অন দি আদার হ্যান্ড, নন প্রিএমশনের ক্ষেত্রে হচ্ছে যে আমরা আসলে এরকম ফোর্স করি না। লাইক এখন আমার কারেন্টলি পি1 রান করতেছে, তো আমার পি1 এর থেকেও আরো মানে হায়ার প্রায়োরিটির একটা প্রসেস পি2 চলে আসলো, বাট পি2 চলে আসলেই আমি হচ্ছে পি2 কে সুযোগ দিয়ে দিই। পি1 তার জন্য অ্যালোকেটেড যে সময় সেই সময় সে রান করবে। রান করার পর পি1 হচ্ছে যখন নিজের ইচ্ছায় সিপিইউটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে আমি হচ্ছে পি2 কে সুযোগ দিই। তো এই টাইপের যে অ্যালগোরিদম তাদেরকে আমরা বলতেছি হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগোরিদম। আমরা যদি সামনে দিকে এটা নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেন হচ্ছে আমার তো মাল্টিপল শিডিউলিং অ্যালগোরিদম পসিবল। যেমন আমি আজকেই লেকচারে আসলে 4-5টা অ্যালগোরিদম দিই। তো তাহলে কোন অ্যালগোরিদমটা বেটার, সেটা যদি কোশ্চেন হয়, কোন অ্যালগোরিদমটা বেটার আমার সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম গুলোকে কম্পেয়ার করার জন্য আমি কোনটা ইউজ করতে পারি। তো এই কম্পারিজনটার জন্য হচ্ছে আমার বেশ কয়েকটা ক্রাইটেরিয়া। সো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। যে সিপিইউ হচ্ছে আমার এমন একটা বডি বা এমন একটা পার্ট অফ দ্য সিস্টেম, যেটা এটাকে আমি যত বেশি ইউটিলাইজ করতে পারবো আমার পারফরমেন্স তত বেশি হবে। লাইক সিপিইউ তো হচ্ছে আমার কম্পিউটারের যত ধরনের ক্যালকুলেশন আছে, লাইক যা কিছু আছে সবকিছু সে কন্ট্রোল করে। তো এখন আমি সিপিইউ কে যত বেশি ইউটিলাইজ করতে পারবো, মানে সিপিইউ তে ক্যালকুলেশন যত বেশি হবে, ততই হচ্ছে আমার সিস্টেম ভালো পারফর্ম করবে। সো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন, যে আমি সিপিইউ কে কতক্ষণ বিজি রাখতে পারলাম। দেন হচ্ছে থ্রুপুট। আমরা যেহেতু মাল্টি প্রোগ্রামিং কনসেপ্ট ইউজ করতেছি, তো মাল্টি প্রোগ্রামিং এর মানে হচ্ছে যে আমি মাল্টিপল প্রোগ্রামকে আমার এই একটা সিঙ্গেল কিউতে আমি হচ্ছে রান করব। দেন এই রানটা আসলে কতক্ষণ সময়ের জন্য হয়, এই রানটা হইতে পারে 10 মিলি সেকেন্ড বা হইতে পারে 2 মাইক্রো সেকেন্ড, এরকম লেভেলে। সো এই ক্ষেত্রে যে থ্রুপুট মানে বলতেছি যে আমি জাস্ট একটা সিঙ্গেল টাইম ইউনিটে, লাইক 1 সেকেন্ড, আমি যদি আমার টাইম ইউনিটটাকে 1 সেকেন্ড ধরি, তাহলে একটা সিঙ্গেল টাইম ইউনিটে আসলে কতগুলা প্রসেস কি শিডিউল করতে পারি, সেটাই হচ্ছে আমার থ্রুপুট। তো থ্রুপুট মিনস নাম্বার অফ প্রসেসেস দ্যাট আই ক্যান শিডিউল ইন এ সিঙ্গেল টাইম ইউনিট। আমরা যদি 1 সেকেন্ড ধরে নিই, 1 সেকেন্ডে যদি আমি 10টা প্রসেসকে শিডিউলিং এর মাধ্যমে আমি সার্ভিস দিতে পারছি, তো তখন যেটা হবে বলবো যে আমার যে শিডিউলিং অ্যালগোরিদম তার থ্রুপুট হচ্ছে 10 প্রসেস পার সেকেন্ড, এরকম। দেন হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। সো টার্ন অ্যারাউন্ড নিয়ে আমাদের আসলে মাল্টিপল ম্যাথ থাকবে, যে ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপত্র থাকবে টার্ন অ্যারাউন্ড টাইম নিয়ে।
তো এই টার্ন অ্যারাউন্ড টাইম সম্পর্কে আমাদের আসলে একটু ক্লিয়ার হওয়া দরকার। তো টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে কি বলতেছে, যে আমরা যখন ম্যাথ গুলা দেখবো তখন আমরা দেখবো যে আমার প্রত্যেকটা প্রসেসের জন্যই একটা জিনিস থাকে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যারাইভাল টাইম। ঠিক আছে? তো প্রত্যেকটা প্রসেসের জন্যই একটা জিনিস থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারাইভাল টাইম। অ্যারাইভাল টাইম মানে হচ্ছে যে কখন প্রসেসটা সিস্টেমে অ্যারাইভ করে। অ্যারাইভাল টাইম মানে হচ্ছে কখন প্রসেসটা সিস্টেমে আসে বা অ্যারাইভ করে। আচ্ছা, দেন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বার্স্ট টাইম। বার্স্ট টাইম মানে হচ্ছে এই প্রসেসটার আসলে তার টোটাল এক্সিকিউশনটাকে কমপ্লিট করার জন্য কত কত সেকেন্ড সিপিইউ তে অপারেশন তার করা লাগে। ঠিক আছে, সেটাকে আমরা বলে হচ্ছে বার্স্ট টাইম। সো বার্স্ট টাইম মানে হচ্ছে যে সিপিইউ অপারেশন করার জন্য তার আসলে কতটুকু সময় লাগে। যে সাপোজ একটা প্রসেস, সে হচ্ছে লাইক যে সে হচ্ছে আমাকে জাস্ট একটা জিনিসই বলে দিবে, সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম রান করো যে হেলো ওয়ার্ল্ড। সো হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করো। তো আমরা অবভিয়াসলি জানি হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করতে আমার আসলে সময় লাগে কতক্ষণ, অ্যারাউন্ড 1 মিলি সেকেন্ড এরকম একটা সময় লাগে যে হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান। তো এই 1 মিলি সেকেন্ড সময় লাগে, সেটার মানে হচ্ছে কি, যে হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামে টোটাল এক্সিকিউশনটা কমপ্লিটের জন্য তার সিপিইউ তে তার থাকা লাগবে অ্যারাউন্ড 1 মিলি সেকেন্ড। তো এই যে 1 মিলি সেকেন্ড সময় তাকে সিপিইউ তে থাকা লাগবে, তো এই 1 মিলি সেকেন্ডটাই হচ্ছে আমার এই হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটার জন্য একটা পার্স টাইম। তো আমরা যদি যাই, তো পার্স টাইম মানে হচ্ছে তাহলে যে দ্য টাইম হোয়েন এ প্রসেস নিডস টু স্টে অর ইউটিলাইজ। তো এই জিনিসগুলো আমরা দেখবো। দেন আমরা দেখবো যে এখানে আমাদের ওয়েটিং টাইম আছে, লাইক হচ্ছে যে কতক্ষণ সময় সে রেডি কিউয়ে ওয়েট করতেছে, এই জিনিসগুলো আছে। সো দেন ফাইনাল রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে হচ্ছে রেডি কিউয়ে ফার্স্ট আসার পর সে কখন রেসপন্স করবে। তো বেসিক্যালি এই সবটাই হচ্ছে আমার এই টার্ন অ্যারাউন্ড টাইমের ক্যালকুলেশনের সাথে রিলেটেড। তো কিভাবে, যে লাইক আমরা যদি প্রসেস স্টেট ডায়াগ্রামটার দিকে খেয়াল করি, প্রসেস স্টেট ডায়াগ্রামে কি হয়, আমরা এটার একটা ছবি দেখি। তো আমরা যদি আমার প্রসেস স্টেট ডায়াগ্রামটা দেখি, তাহলে আমরা তো এই ফিগারটার সাথে আমরা পরিচিত, যে এটা হচ্ছে আমার ফার্স্টে নিউ, দেন হচ্ছে প্রসেসটা আমার রেডি স্টেটে যায়, বা এই রেডি স্টেট কে মেনটেন করার জন্য হচ্ছে আমি একটা কিউ মেনটেন করি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রেডি কিউ। দেন হচ্ছে শিডিউলিং এর মাধ্যমে আমি হচ্ছে তাকে আমার যে সিপিইউ আছে সিপিইউ তে তাকে শিডিউল। দেন কোনো একটা সময় যে ইন্টারাপ্ট হইতে পারে, ইন্টারাপ্ট হওয়ার মাধ্যমে আমি হচ্ছে তাকে আবার রেডি কিউ রিটার্ন করতে পারি, অথবা আইও ইন্টারাপ্ট হইতে পারে, তখন সে হচ্ছে আইও স্টেট ওয়েট করে। তো এরকম সে মাল্টিপল কাজ করবে। তো এখন যদি আমরা রিলেট করতে চাই, যে আমাদের আগের পড়াশোনার এটার সাথে যদি আমরা রিলেট করতে চাই, তাহলে আমরা দেখব যে লাইক যে আমরা যে বলতেছি যে ওয়েটিং টাইম। তো এই যে আমরা ওয়েটিং টাইম কনসেপ্টটা বলতেছি, সেই ওয়েটিং টাইমটা আসলে কি মিন করতেছে। ওয়েটিং টাইম বলতেছে অ্যামাউন্ট অফ টাইম দ্য প্রসেস ইজ ওয়েটিং ইন দ্য রেডি কিউ। সো লাইক আমরা বলতেছিলাম এটা হচ্ছে আমার রেডি স্টেট, এন্ড এই রেডি স্টেট কে মেনটেন করার জন্য আমি হচ্ছে একটা কিউ মেনটেন করি, সেটাকে আমি বলি হচ্ছে রেডি কিউ। তো এই রেডি কিউয়ে লাইক আমরা তো দেখতেছি যে প্রসেস যখন শুরুতে আসছে, সবার শুরুতে তাকে আমি হচ্ছে রেডি কিউই রাখি। তো এই রেডি একটা প্রসেস যতক্ষণ থাকবে, সেই যে টাইমটা সেটাকেই আমরা বলতেছি হচ্ছে ওয়েটিং টাইম। দেন দেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে রেসপন্স টাইম। তো রেসপন্স টাইমটা মানে রেসপন্স টাইমটা হচ্ছে, সাপোজ আমি যখন একটা প্রসেসকে নিউলি এডমিট করে আমি রেডি কিউয়ে নিয়ে আসলাম, then সে রেডি কিউ থেকে শিডিউল হয়ে সিপিইউ অ্যাক্সেস পাইল, এই যে টাইমটা লাগতেছে টোটাল, যে আমি নিউ থেকে তাকে রেডি কিউয়ে নিয়ে আসলাম,
দেন সে রেডি কিউ থেকে ফার্স্ট টাইম যখন সিপিইউ তে অ্যাক্সেস করার সুযোগ পায়, তখন এই যে মাঝখানে যে টাইমটা লাগতেছে, যে এইখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগতেছে, সেই টাইমটাকেই আমরা বলতেছি হচ্ছে রেসপন্স টাইম। সো রেসপন্স টাইম মানে হচ্ছে like just entering up into the ready queue and getting the CPU access for the first, এই দুইটার মাঝখানে যে সময়টা বা যে টাইম ইন্টারভালটা লাগে সেটাই হচ্ছে রেসপন্স। তো দেন আমার আসলে মেইন যে কথাবার্তা টার্ন অ্যারাউন্ড টাইম, সেটা আসলে টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে আমি এই যে নিউজ স্টেট থেকে আমি এই নিউজ স্টেট থেকে আমি হচ্ছে সিস্টেমে এন্টার করলাম, এন্ড এইখানে আমার অনেক কাজকর্ম হচ্ছে, ফাইন একটা সাইকেল হতে পারে, আমি অনেক কাজকর্ম করলাম, করার পরে আমি এখন ফাইনালি টার্মিনেট করব। এই যে দুইটা সময় আমি যখন সিস্টেমে এন্টার করলাম এন্ড এইখানে এত সব হাবিজাবি করে আমি যখন ফাইনালি টার্মিনেট করব, তো এই টার্মিনেট করার মাঝখানের যে সময়টা, যে টোটাল সময়টা আমি সিপিইউ তে ছিলাম, সেটাই হচ্ছে আমার টার্ন। সো লাইক এই টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে কিন্তু আমার এই যে ওয়েটিং টাইম, এটাও ইনক্লুডেড। দেন আমি সিপিইউ তে কতক্ষণ রান করতেছিলাম এটাও ইনক্লুডেড। আমি আইও অপারেশনের জন্য কতক্ষণ ওয়েট করতেছিলাম সেই জিনিসটাও ইনক্লুডেড। আমি আইও অপারেশন কতক্ষণ ধরে করলাম সেটাও ইনক্লুডেড। তো টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে একদম সব, যে তার জন্ম থেকে তার টার্মিনেট হওয়ার আগ আগ পর্যন্ত যে টোটাল সময়টা, সেই টোটাল সময়টাকেই আমি বলি হচ্ছে টার্ন অ্যারাউন্ড। হোপফুলি এই বিষয়টা আমরা ক্লিয়ার, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এন্ড রেসপন্স টাইম এগুলা। তো আমরা সামনে আগাই। তো আমার শিডিউলিং অ্যালগোরিদম হইতে হলে আমাকে যেটা করা লাগবে যে তাকে ম্যাক্সিমাম সিরিয়ালাইজেশন করা লাগবে, ম্যাক্সিমাম থ্রুপুট দেওয়া লাগবে, মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম দেওয়া লাগবে, মিনিমাম ওয়েটিং টাইম দেওয়া লাগবে, মিনিমাম রেসপন্স টাইম দেওয়া লাগবে। তো আমরা আমাদের অ্যালগোরিদমের সিমুলেশনে যাব। আমাদের ফার্স্ট অ্যালগোরিদম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এটা আসলে মানে যে প্রসেসটা লাইক এখন হচ্ছে আমার আমরা যদি একটা টাইম লাইন আঁকি, যে এটা হচ্ছে আমার টাইম লাইন, এদিক দিয়ে হচ্ছে টাইমটা ইনক্রিজ করে লাইক একদম শুরুতে আমার একটা প্রসেস আমার সিস্টেমে আসলো, লাইক P1। তো P1 যখন সিস্টেমে আসলো আমি সাথে সাথেই আমার সিপিইউ তে কাকে সুযোগ দিয়ে দিব, P1 কে আমি সুযোগ দিয়ে দিব যে তুমি রান করতে। হয় তখন আরেকটু পরে যদি আমার আরেকটা প্রসেস P2 সে যদি আমার সিস্টেমে আসে, তখন আমি কি করব? তখন হচ্ছে তাকে রেডি, আমার যে রেসপেক্টিভ যে রেডি কিউটা আছে আমি তাকে রেডি কিউয়ে পাঠিয়ে দিব। কেন তাকে রেডি কিউয়ে পাঠিয়ে দিব? কারণ আমি তাকে রেডি কিউয়ে পাঠিয়ে দিব যে যেহেতু আমার সিপিইউ তে এখন আরেকজন রান করতেছে, এন্ড আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এই অ্যালগরিদমটা ইউজ করতেছি, মানে যে আগে আসবে সেই তার সব কাজকর্ম কমপ্লিট করে যাওয়ার পর আমি আরেকজনকে শুনবো। তো সেই কারণে আমি হচ্ছে তোমাকে এখন সুযোগ দিতে পারতেছি না, তুমি হচ্ছে তোমার যে রেডি কিউ আছে তোমার রেডি কিউয়ে তুমি ওয়েট করো, ঠিক আছে, বা আমার যে রেডি কিউটা আছে সেটা। তো তখন যদি আরেকটা প্রসেসও চলে আসে, সেই প্রসেসটাকেও আমি কি করব, আমি রেডি কিউয়ে ওয়েট করা। এখন যদি দেখি যে আমার লাইক আমার টাইমে এই মুহূর্তে আমার হচ্ছে যে P1 প্রসেসটা ছিল তার কাজকর্ম সে হচ্ছে শেষ করলো, লাইক তার যে সিপিইউ ইউটিলাইজেশন দরকার ছিল সেটা সে শেষ করলো এন্ড সে টার্মিনেট করলো। তো তখন যেটা হয়, আমার এই P1 এটা তো খালি হয়ে যাবে, আমার যে P1 সে চলে যাবে, আমার সিপিইউ সে তো খালি হয়ে যাবে। তো তখন আমি যে কাজটা করব, এই যে আমার কিউটা ছিল, এই কিউয়ে সবার আগে কি আসছে, আমার এই P2 প্রসেস আসছে। তখন আমি হচ্ছে এই P2 প্রসেসকে আমি এখানে শিডিউল করব। তো এইখানে P2 শিডিউল হবে, এন্ড যে কাজটা হবে এখান থেকে আমি পি সরাই দিব, P3 কে আমি হচ্ছে আর একটু সামনে নিয়ে আসবো আমার কিউয়ে, এন্ড নতুন যদি কোনো প্রসেস আসে সেটাকে হচ্ছে আমি তাদের পরে এন্টার করা।
তো এটাই হচ্ছে আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। লাইক হচ্ছে আমার ব্যাংকের লাইনের মতো, যে লাইনে আগে দাঁড়াবে তার টোটাল কাজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি আর অন্য কাউকে দিব না। তো এটার একটা খুবই সুন্দর, খুবই ইনটিউটিভ একটা স্লাইড শো আছে। তো আমরা যদি স্লাইড শোটা একটু দেখি তাহলে আসলে মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সম্পর্কে আমরা সব ক্লিয়ার হয়ে যাব। তো লাইক এই জিনিসটা আমাদের জন্য খুবই পরিচিত হয়ে যাবে কিছুদিন পরে, যে এইটা। তো এই টেবিলটা যদি আমরা খেয়াল করি, যে এই টেবিলে আমরা দেখতেছি যে আমার কয়টা প্রসেস আছে, চারটা প্রসেস। দেন প্রত্যেকটা প্রসেসের জন্য একটা অ্যারাইভাল টাইম ডিফাইন করে দেয়। অ্যারাইভাল টাইম মানে কি, আমার প্রসেসটা কখন আমার সিস্টেমে এন্টার করে। দেন অ্যারাইভাল টাইমের সাথে সাথে প্রত্যেকের জন্যই একটা বার্স টাইম বলে দেওয়া আছে। সো এই যে কনসেপ্ট গুলা, যে অ্যারাইভাল টাইম মানে কি, অ্যারাইভাল টাইম মানে হচ্ছে যে আমার সিস্টেমটা, মানে আমার প্রসেসটা, লাইক P1 সে হচ্ছে একদম জিরো, মানে একদম শুরুতেই সে আমার সিস্টেমে চলে ছিল বা চলে আসছে। দেন আমরা যদি 1 সেকেন্ড সময়ে যখন যাব, তখন আমার সিস্টেম নতুন আরেকটা প্রসেস আসবে P2। যখন আমি 2 সেকেন্ড সময়ে যাব, তখন হচ্ছে আমার সিস্টেমে নতুন আরেকটা প্রসেস আসবে, সেটা হচ্ছে P। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যারাইভাল। অন্যদিকে বার্স্ট টাইম হচ্ছে যে পি ওয়ান যে প্রসেসটা, সেটা তো একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটা চলার জন্য আমার আসলে 8 ইউনিট সময় লাগে। এখন এটা 8 মিলি সেকেন্ড হইতে পারে অথবা 8 সেকেন্ড হইতে পারে। তো বার্স্ট টাইম মানে হচ্ছে যে প্রোগ্রামটাকে টোটালি এক্সিকিউট করার জন্য তাকে আসলে সিপিইউ তে কতক্ষণ সময় থাকা লাগে, সিপিইউ রানিং স্টেটে তাকে কতক্ষণ থাকা লাগবে, সেটাকে আমরা বলতে হচ্ছে বার্স্ট টাইম। সো দেন আরেকটা জিনিস আছে, সেটাকে বলতেছে হচ্ছে গান। গান মানে হচ্ছে এই যে আমি এই টাইম লাইনটা আঁকতেছি, এই যে আমি এই টাইম আঁকতেছি, এই টাইম লাইনটাকে আমি বলি হচ্ছে গান চার্ট। এন্ড গান চার্ট আসলে কার জন্য আঁকা হয়? গান চার্ট আঁকা হয় শুধুমাত্র আমার যে সিপিইউ যে রানিং স্টেট আছে, সেই রানিং স্টেটে কে কে থাকবে তাদের জন্য হচ্ছে আমি গান চার্ট আঁকি। সো আমরা যদি সামনের দিকে আঁকাই, আমার আছে জিনিস রেডি কিউ। সেটা তো আমরা জানি যে রেডি কিউটা আমার কি জন্য লাগবে, যে আমার প্রসেসটা কারেন্টলি কোন স্টেটে আছে, যে আমার যে, যদি আমি আমি তো এট এ টাইম শুধুমাত্র একটা প্রসেসকেই করতে পারবো। তো আমার যে বাকি প্রসেস গুলো আছে, সেই প্রসেস গুলো তো কোনো একটা জায়গায় আমাকে স্টোর করে রাখা লাগে। তো সেটাই হচ্ছে আমার রেডি। তো আমরা সামনে আগাই। তো আমরা দেখি যে কি হচ্ছে, যে আমার যে ইনিশিয়াল টাইম জিরো, সেই জিরো নাম্বার টাইম আমার সিস্টেমে একটা প্রসেসই আছে, সেটা হচ্ছে কি P1। সো P1 আসলে পার 8 সেকেন্ড নিয়ে আমার সিস্টেমে এন্টার করে। তো আমরা যদি আবার আমাদের যে স্টেট ডায়াগ্রাম আছে সেটাই যাই, স্টেট ডায়াগ্রামটা কি ছিল ইনিশিয়ালি, যখন আমি প্রসেসটা ক্রিয়েট করব, দেন সবার আগে কি হবে, আমার প্রসেসটা হচ্ছে আমার যে রেডি স্টেট, সেই রেডি স্টেটে যাবে। এন্ড রেডি স্টেটে আমার কাছে কি ছিল, রেডি কিউ ছিল। দেন যে কাজটা হবে, রেডি স্টেট থেকে শিডিউলার হচ্ছে তাকে, যে রানিং স্টেট বা আমার সিপিইউ তে তাকে শিডিউল করবে। তো এইটাই ছিল হচ্ছে আমার টোটাল প্রসেস স্টেট ডায়াগ্রাম। এখন আমরা খেয়াল করি এখানে, যে আমার P1 প্রসেস, সে হচ্ছে 0 সেকেন্ড সময়ে অ্যারাইভ করছে। লাইক সে নিউ এ ছিল, নিউ থেকে সে হচ্ছে কোথায় আসবে, রেডি স্টেটে আসবে। তো যখন সে রেডি স্টেটে আসবে, সেটাকে মেনটেন করার জন্য হচ্ছে আমরা কি ইউজ করি, রেডি কিউ ইউজ করি। তো তাহলে যেটা হচ্ছে আমার রেডি কিউ এ 0 সেকেন্ড সময়ে আমার রেডি কিউ আসলে কি ছিল, যে আমার যে P1 প্রসেসটা সেটা ছিল, যার বার্স্ট টাইম হচ্ছে 8 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেডি কিউ এ ছিল। তো তারপরে যে কাজটা হলো, যে আমার শিডিউলার সে দেখতেছে যে আমার সিপিইউ তে কেউ নাই, বাট আমার রেডি কিউয়ে একটা প্রসেস ওয়েট করতেছে, যাকে আসলে আমি চাইলেই রান করে দেবো। তো শিডিউলার কি করবে, ইনস্ট্যান্টলি শিডিউলার, তো শিডিউলার ইনস্ট্যান্টলি হচ্ছে আমার এই যে প্রসেসটা P1, তাকে হচ্ছে সে শিডিউল করে দিবে আমার সিপিইউ। তো এই জন্যই আমরা দেখি কি, যে 0 সেকেন্ড সময়ে আমার প্রসেস P1 হচ্ছে রেডি কিউ এন্টার করলো, এন্ড এট দ্য সেম ইনস্ট্যান্টেনিয়াস টাইমে কি হলো, আমার শিডিউলার তাকে হচ্ছে রেডি কিউ থেকে, তাকে আমি কি করলাম, আমার যে লাইক প্রসেসর বা সিপিইউ, সিপিইউকে আমি শিডিউল করে দিলাম।
যখন আমি P1 কে এখানে শিডিউল করে দিছি, তখন কি আমার রেডি কিউ আর কেউ আছে? তখন কিন্তু রেডি কিউ আর কেউ নাই। সো 0 সেকেন্ড সময়েই আমার আরেকটা কাজ যেটা হয়েছে, যে আমার রেডি কিউটা কি হয়ে গেছে, এমটি। 0 সেকেন্ড সময়ে আমার রেডি কিউটা আসলে কি হয়ে গেছে, এমটি হয়ে গেছে, কারণ আমি হচ্ছে ওই প্রোডাক্টকে আমি হচ্ছে শিডিউলারে শিডিউল করে দিচ্ছি। তো এখন আমার রেডি কিউ কেউ না। সো দেন আমরা যদি পরের টাইম স্ট্যাম্পটা দেখি, যে আমি হচ্ছে 0 সেকেন্ডে তো সব কাজ করলাম, দেন লাইক আমার পরের টাইম স্ট্যাম্পটা কি হবে? এই যে আমি P1 কে সিপিইউ তে সুযোগ দিলাম, আমার অ্যালগরিদমটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। সো P1 আসলে সিপিইউ থেকে এক্সিট করবে কখন? তার যে টোটাল এক্সিকিউশন সেটা শেষ করার পর। সেটা হবে 8 সেকেন্ড সময়। 8 সেকেন্ড সময়ে কি হবে, P1 হচ্ছে সিস্টেম থেকে রিমুভ করে যাবে। আচ্ছা, সো দেখেন এই 8 সেকেন্ডের মাঝে তো আরো বেশ কিছু কাজ হচ্ছে। লাইক যে 1 সেকেন্ড সময়ে কি হচ্ছে, আমার যে P2 প্রসেসটা আছে, সেই প্রসেসটা হচ্ছে আমার সিস্টেমে আছে। তো নেক্সট ইভেন্টটা কিন্তু 8 সেকেন্ডে হবে না। আমার নেক্সট ইভেন্টটা কিন্তু হবে 1 সেকেন্ড সময়। 1 সেকেন্ড সময় ইভেন্টটা কি হবে, এই যে আমার P2 প্রসেস, সে হচ্ছে আমার সিস্টেমে অ্যারাইভ করবে। তো এই যে 1 সেকেন্ড সময়ে আমার যে P2 প্রসেস, সে হচ্ছে উইথ দ্য বাস টাইম 4 আমার সিস্টেমে অ্যারাইভ করবে। বাট কথা হচ্ছে, তাকে কি আমি এই সিপিইউ তে তাকেও কি আমি শিডিউল করে দিব কিনা? আনসার হচ্ছে, যেহেতু আমার অ্যালগোরিদমটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সো আমার কারেন্টলি আমি যাকে এক্সিকিউট করতেছি, তার এক্সিকিউশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি হচ্ছে অন্য কাউকে সুযোগ দিতে পারবো না। সো খেয়াল করে দেখি, আমরা যে প্রিএমটিভ নন প্রিএমটিভ এর কথা বলছিলাম, নন প্রিএমটিভ মানে ছিল আমি ফোর্স করবো না। তো এখানে P2 যখন রেডি কিউ আসলো, সে কিন্তু সাথে সাথে আমার P1 কে ফোর্স করে সরাই দিল না। সে হচ্ছে ওয়েট করতেছে, যে যখন P1 তার কাজ শেষ করবে তখনই আমি শুধুমাত্র জয়েন করবো। সো এই যে কাজটা, সো এই জন্য আমি বলতে পারি আমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এই অ্যালগোরিদমটা হচ্ছে একটা নন প্রিএমপ্টিভ অ্যালগোরিদম। তো এখন যে কাজটা হবে, যে যেহেতু আমি তাকে শিডিউল করতে পারতেছি না, আমি তাকে হচ্ছে ওয়েট করাবো, রেডি কিউ সে ওয়েট করবে। তারপর নেক্সট ইভেন্টটা হবে আমার 2 সেকেন্ড সময়। তো 2 সেকেন্ড সময়ে নেক্সট ইভেন্ট যেটা হবে, যে আমার P3 প্রসেস সে 9 বার আমার সিস্টেমে অ্যারাইভ করবে, এন্ড আলটিমেটলি সেও হচ্ছে আমার রেডি কিউ ওয়েট করবে। 3 সেকেন্ড সময়ে যে প্রসেসটা আসতেছে, সেও আমার রেডি কিউ ওয়েট করতেছে। আচ্ছা, দেন আমরা দেখি যে আমার সিস্টেমে আর কোনো প্রসেস আসবে না। তো মানে হচ্ছে এইখানে এরকম রেডি স্টেট বা স্টেটে আমার আর কোনো কাজ নেই। তো নেক্সট ইভেন্ট আমার কখন হবে? নেক্সট ইভেন্ট হবে কিন্তু আমার 8 সেকেন্ড সময়। যখন হচ্ছে আমার যে P1 প্রসেস, সেই P1 প্রসেস তার এক্সিকিউশন শেষ করবে। তো 8 সেকেন্ড সময়ে যখন P1 তার এক্সিকিউশন শেষ করলো, তখন কি হবে, আমার শিডিউলার সে হচ্ছে এই যে রেডি কিউ, এইখানে কে সবার আগে ছিল সেটা চেক করে তাকে হচ্ছে আমি শিডিউল করি। সেকেন্ড সময় আমার মাল্টিপল কাজ হবে। তো দেখেন 8 সেকেন্ড সময়ে ফার্স্ট কাজ যেটা হয়েছে, যে আমরা যদি একটু খেয়াল করি সিমুলেশনটা, যে এটা আমার 3 সেকেন্ড সময় সিমুলেশন, নেক্সট ইভেন্ট হচ্ছে আমার 8 সেকেন্ড সময়। 8 সেকেন্ড সময় যে কাজটা হচ্ছে, আমার P1 সে হচ্ছে তার এক্সিকিউশন কমপ্লিট করলো, জাস্ট টার্মিনেট করলো। তো তাকে হচ্ছে আমি টোটালি রিমুভ করে দিলাম। লাইক তাকে আমি এই গান চার্টে রাখলাম। আমার যে কিউটা ছিল, কিউ আমি P1 এর কোনো অস্তিত্ব নেই, P1 টার্মিনেট করে গেছে। ফাইন। দেন আমি যে কাজটা করতেছি, আমার এই রিডি কিউ এ যে জিনিসটা বা যে প্রসেসটা সবার আগে আসছে বা ফার্স্ট আসছে, সেইটাকে হচ্ছে আমি আমার সিপিইউ তে সুযোগ করে দিচ্ছি। ঠিক আছে? তো সেটাকে সুযোগ করে দেওয়ার কারণেই কিন্তু এটা যখন চলে গেছে, এই যে বাকি দুইটা প্রসেস আমার সিপিইউ মানে আমার রেডি কিউ ছিল, তাদের কারণেই আমার রেডি কিউ এর কারেন্ট সিনারিওটা বা কারেন্ট অবস্থাটা হচ্ছে এরকম। দেন সেই P2 প্রসেস সে হচ্ছে 4 সেকেন্ড তার বাস টাইম। তো আমার নেক্সট ইভেন্টটা হবে 12 সেকেন্ড সময়ে। তো 12 সেকেন্ড সময়ে P2 তার এক্সিকিউশন শেষ করবে। আমি হচ্ছে রেডি কিউ থেকে আরেকটা প্রসেসকে আমি হচ্ছে এখানে এক্সিকিউশন করার সুযোগ দিই। তো আমরা যদি দেখি যে 12 সেকেন্ড সময়ে P2 তার এক্সিকিউশন শেষ করলো, এন্ড আমি হচ্ছে রেডি কিউ থেকে পি কে এখন আমি শিডিউল করলাম। তারপরে যেটা হবে, যে আমার নেক্সট ইভেন্ট হবে কখন, P3 বার্স্ট টাইম হচ্ছে 9 সেকেন্ড। তো 12 আর 9 হচ্ছে, নেক্সট ইভেন্ট হবে আমার 21 নাম্বার সেকেন্ড। 21 নাম্বার সেকেন্ডে কি হলো, P3 তার এক্সিকিউশন কমপ্লিট করলো,
আমি হচ্ছে এখন আমার এদিকে ওই যে আরেকটা প্রসেস ছিল P4, সেই P4 প্রসেসকে আমি এন্ড দেখেন যখনই আমি P4 কে সুযোগ দিলাম তখন কিন্তু আমার কিউএ আর কেউ নাই। তো এই জন্যই আমার কিউটা কি হয়ে গেছে, এমটি। আচ্ছা, এন্ড দেন ফাইনালি 26 সেকেন্ড সময় আমার P4 প্রসেস সেও এক্সিকিউশন শেষ করলো। তো এই যে আমরা টোটাল চারটা প্রসেস, চারটা প্রসেসের জন্যই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই অ্যালগরিদমটা সিমুলেশনটা দেখলাম। ফাইন। সো আমার নেক্সট যে অ্যালগরিদমটা সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। আগেরটা তো আমরা দেখতেছিলাম যে কাম ফার্স্ট সার্ভিস, এখন যেটা দেখবো সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। তো আমরা যদি আগেরটা একটু খেয়াল, আগের ছবিটা যদি একটু দেখি, যে এখানে যেটা হচ্ছে যে লাইক আমার প্রসেস আছে চারটা, ঠিক আছে, যে আমার চারটা প্রসেস আছে। তো প্রত্যেকটা প্রসেসরই কিন্তু পার্টস টাইম সেম না। লাইক এই যে প্রসেসর P1 এটার বাস টাইম হচ্ছে 8 সেকেন্ড, এই যে প্রসেসর P2 এটার বাস টাইম হচ্ছে 4 সেকেন্ড, এই যে প্রসেসর P4 এটার বাস টাইম হচ্ছে 5 সেকেন্ড, বাট এই যে প্রসেসর P3 তার বাস টাইম হচ্ছে 9। তো এইখানে আমরা যেটা করতেছি, যে আগে আসছে তাকে সুযোগ দিচ্ছি। বাট অ্যালগোরিদম, আরেকটা অ্যালগোরিদম হচ্ছে এরকম যে সেটা না করে, যে আগে আসবে তাকে আগে সুযোগ দিব সেটা না করে, কারেন্টলি আমার রেডি কিউতে যারা যারা আছে তাদের মাঝখানে যেটা সবচেয়ে ছোট, মানে যেটা এক্সিকিউট হইতে আমার টাইম সবচেয়ে কম লাগবে, আমি হচ্ছে সেটাকে আগে সুযোগ দিই। সেটাকেই আমি বলতেছি হচ্ছে শর্টেজ জব ফার্স্ট। তো শর্টেজ জব ফার্স্ট এর হচ্ছে দুইটা ভার্সন। একটাকে আমরা বলি হচ্ছে নন প্রিএমটিভ ভার্সন, আরেকটাকে আমরা বলি হচ্ছে প্রিএমটিভ ভার্সন। তো আমরা যদি দেখি যে প্রিএমশনটা আসলে কি ছিল, প্রিএমশনটা ছিল হচ্ছে যে আমি কি ফোর্স করব নাকি করব না, সেটা ছিল হচ্ছে প্রিএমশন। তো নন নন প্রিএমটিভ অ্যালগোরিদম কি করে, সে হচ্ছে কারেন্টলি আমার সিপিইউ তে যে এক্সিকিউট করে, আমি হচ্ছে তাকে সরায় দিয়ে আমি হচ্ছে নিজেকে যে ইন্ট্রোডিউস করব, এই কাজটা আমি করি না। এটাই হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগোরিদম। সে হচ্ছে কারেন্টলি যে এক্সিকিউট করতেছে তার এক্সিকিউশন শেষ আগ পর্যন্ত আমি হচ্ছে ওয়েট করি। এটা হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগোরিদম এই কাজটা। অন দি আদার হ্যান্ড প্রিএমটিভ অ্যালগোরিদম কি করে, যে আমি যদি আমার রেডি কিউয়ে কোনো একটা বেটার বা কোনো একটা হায়ার প্রায়োরিটি অ্যালগোরিদম পাই, তো আমি যদি সেটা পাই, তো সাথে সাথে আমি কি করব, কারেন্টলি যেটা একটু লোয়ার প্রায়োরিটি আছে সেটাকে হচ্ছে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমার যেটা একটু বেটার প্রায়োরিটি সেটাকে হচ্ছে আমি ইন্ট্রোডিউস করব। তো এটা হচ্ছে প্রিএমটিভ অ্যালগরিদম। তো শর্টেস্ট জব ফার্স্ট আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা তার প্রিএমটিভ ভার্সনটা করব। শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদমটা আমরা হচ্ছে প্রিএমটিভ ভার্সনটা করব। তো এখন পরীক্ষায় যদি একদম যে স্ট্রিক্টলি বলে দেওয়া না থাকে যে নন প্রিএমটিভ ভার্সনটা ইউজ করো, এটা যদি স্ট্রিক্টলি বলে দেওয়া না থাকে তাহলে শর্টেস্ট জব ফার্স্ট শিডিউলিং এর ক্ষেত্রে আমরা অলওয়েজ প্রিএমটিভ ভার্সন যেটা সেটা ইউজ করি। তো এই শর্টেজ বাসের যে প্রিএমটিভ ভার্সন সেটাকে বলি হচ্ছে আমরা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, SRTF। এস যে শর্টেস্ট অফ ফার্স্ট যে রিমেইন, মানে যে প্রিএমটিভ ভার্সনটা সেটাকে আমরা বলি হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। তো আমরা যাই, আমরা হচ্ছে আমার যে, বলো প্লিজ। সরি ফর ইন্টারাপ্টিং স্যার। স্যার আমার হচ্ছে একদম ইমিডিয়েটলি পরে একটা ক্লাস ছিল, তো সেই জন্য আর কি হচ্ছে স্যার বাসা থেকে বেরোনো লাগবে স্যার, তো সেই জন্য ক্লাস কি রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আর স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্সের যদি হচ্ছে ইয়ে করতেন, কারণ বাইকের উপর তো স্যার আসলে পসিবল হবে না। ও আচ্ছা, ওয়েট। আচ্ছা, বাকি যারা আছে আমরা সবাই আসলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই এখানে, ঠিক আছে। আমার ক্লাসরুমে যে ফর্মটা শেয়ার করা ছিল, আমি হচ্ছে সেই ফর্মটা এখন অ্যাক্টিভেট করে দিব, ওটা দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।
তো মনে হয় আমাদের সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। বাকি যারা ঘুমাইতেছেন তাদের জন্য কিছু করার নাই, সরি। স্যার আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি, তাহলে আমি স্যার একটু স্যার হ্যাঁ, মানে ওকে মানে ওকে লিভ নিচ্ছি। ওকে ওকে। থ্যাংক ইউ স্যার, সালাম। আমরা যেটা দেখবো আছে শর্টেজ অফ ফার্স্ট এর যে প্রিএমটিভ মেথডটা ছিল, যে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, আমরা তো সেটা দেখবো। সো আমরা আগাই, যে লাইক আমার সিমিলারলি আমার প্রসেস P1। তো আমার যে আগের যে টেবিলটা ছিল সেটাই আছে এখানে, যে P1 তার হচ্ছে অ্যারাইভাল টাইম 0 ভার্সেস 8, P2 তার অ্যারাইভাল টাইম 1 ভার্সেস 4, P3 অ্যারাইভাল টাইম 2 ভার্সেস 9, এরকমই আছে। আচ্ছা, তো এখন যখন আমার রেডি কিউয়ে আমি যখন শুরু করব, তখন সবার শুরুতে আমার সিস্টেমে কি আসবে? P1। তো P1 যখন আমার সিস্টেমে সবার আগে রেডি কিউয়ে আসলো, আমি তখন কি করবো? তাকে রেডি কিউ থেকে তাকে হচ্ছে আমি আমার সিপিইউ তে শিডিউল করবো। এখন বলতে পারেন P1 এর বার্স্ট টাইম হচ্ছে 8, বাট আমার যে P2 আছে, P2 এর বার্স্ট টাইম হচ্ছে 4। তাহলে আমি কেন P1 কে আগে শিডিউল করে দিলাম? তো এটার কারণটা হচ্ছে, আমি তো 0 সেকেন্ড সময়ে, 0 সেকেন্ড সময়ে কিন্তু আমার সিস্টেমে P2 র কোনো অস্তিত্বই নাই। কারণ P2 র অ্যারাইভাল টাইমই হচ্ছে 1। ঠিক আছে? তো এই কারণে 0 সেকেন্ড সময়ে যেহেতু P2 র অস্তিত্বই নাই, তো আমি 0 সেকেন্ড সময় কি করব? আমি P1 কে শিডিউল করব। তো এই জন্য আমরা যদি দেখি যে 0 সেকেন্ড সময়ে কি হচ্ছে, যে আমার রেডি কিউটা এমটি হয়ে যাচ্ছে, এন্ড আমি হচ্ছে গান চার্টে P1 কে আমি শিডিউল করে দিচ্ছি। সো এখন নেক্সট ইভেন্টটা হবে কখন? নেক্সট ইভেন্টটা কিন্তু হবে আমার এই 1 সেকেন্ড সময়। এই 1 সেকেন্ড সময়ে আমি যদি যাই, এখন সেকেন্ড সময়ে এখন জিনিসটা একটু খেয়াল করি, যে এই 1 সেকেন্ড টাইমে আমার রেডি কিউয়ে কিন্তু একটা প্রসেসর P2, যার রিমেইনিং টাইম বা যার জন্য রিমেইনিং সময় হচ্ছে 4, মানে সে হচ্ছে একটা ছোট প্রসেস। অন দি আদার হ্যান্ড আমার P1, সে তো 1 সেকেন্ড ধরে চললো, এখন তার রিমেইনিং টাইম কত হয়ে গেছে? তার টোটাল ছিল 8, সে যেহেতু 1 সেকেন্ড এক্সিকিউশন করে ফেলছে, তার কিন্তু রিমেইনিং টাইম হয়ে গেছে 7। তো এই মুহূর্তে আমাকে আসলে কম্পেয়ার করা লাগবে, এই মুহূর্তে আমাকে আসলে কম্পেয়ার করা লাগবে আর এই 7 এন্ড আমার রেডি কিউয়ে থাকা স্মলেস্ট প্রসেস, এই দুইটার মাঝখানে আমার কম্পেয়ার করা লাগবে। তো যেহেতু এই 4, সে হচ্ছে তার জন্য সময় কম লাগে, তার রিমেইনিং টাইম হচ্ছে কম, সেহেতু আমার যেহেতু এটা প্রিএমপ্টিভ অ্যালগরিদম, মানে এটা হচ্ছে একটু বেটার কার থেকে? এই P1 যার রিমেইনিং টাইম হচ্ছে 7, তার থেকে। তো আমি যে কাজটা করব, আমি হচ্ছে এই একটা ইন্টারাপ্ট কল করব, এন্ড তাকে হচ্ছে আমি রেডি কিউয়ে নিয়ে যাব। তো 1 সেকেন্ড সময়ে নেক্সট কাজ কি হবে? P1 কে আমি হচ্ছে রেডি কিউয়ে নিয়ে যাব, যে P1 আমি বানাবো, রিমেইনিং টাইম হচ্ছে 7, এন্ড সেটার সাথে সাথে আমি হচ্ছে আমার যে P2, তাকে হচ্ছে আমি শিডিউল করব। তো এই দুইটা কাজ হচ্ছে আমার এই 1 সেকেন্ড টাইম হচ্ছে। আমরা যদি দেখি সামনে, লাইক যা বলছি তাই, যে P2 কে আমি হচ্ছে এখানে শিডিউল করছি, এন্ড P1 তাকে হচ্ছে আমি আমার কিউয়ে পুশ করছি, এন্ড দেখেন P1 এর রিমেইনিং টাইম হচ্ছে 7। কারণ কি? কারণ সে এখানে 1 সেকেন্ড টাইম এক্সিকিউট করে ফেলছে। আচ্ছা, তো আমরা যদি নেক্সট ইভেন্টে যাই, নেক্সট ইভেন্ট হচ্ছে আমার 2 সেকেন্ড সময়ে, 2 সেকেন্ড সময় আমার নতুন আরেকটা প্রসেস আসবে। তো যখন আমি 2 সেকেন্ড সময় যাব, 2 সেকেন্ড সময়ে আমার কারেন্টলি P1 ছিল 7 নিয়ে, এটার সাথে সাথে এখন নতুন আরেকটা প্রসেস আসতেছে, P1 ছিল 7 নিয়ে, সেটার সাথে সাথে নতুন আরেকটা প্রসেস আসতেছে P3, এন্ড সে কত নিয়ে আসতেছে? 9। তাহলে P1 এর রিমেইনিং টাইম হচ্ছে 7, P3 হচ্ছে 9। এই মুহূর্তে 2 সেকেন্ড সময়ে আমার P2 র কিন্তু রিমেইনিং টাইম হবে 3, কারণ তার টোটাল বার্স্ট টাইম ছিল 4 সেকেন্ড, সে 1 সেকেন্ড রান করে ফেলছে, তার বার্স্ট টাইম হবে। তো তাহলে যেটা হবে, যে 3 বেটার, মানে বেটারটাই চলতেছে। তো আমার আসলে কোনো চেঞ্জ হবে না। তো আমরা যদি দেখি যে এখানে আসলে কোনো চেঞ্জ নাই, P1 P3 নাই, P2 2 সেকেন্ড সময়ে তার মধ্যে চলতেছে। আচ্ছা, নেক্সট ইভেন্ট হবে আমার 3 সেকেন্ড সময়ে, আরেকটা নতুন প্রসেস আসবে P4। তো 3 সেকেন্ড সময় যেটা হবে, এটার সাথে আমি হচ্ছে P টা অ্যাড করবো, এন্ড P4 এর রিমেইনিং টাইম হবে 5। এন্ড যেহেতু P4 এর রিমেইনিং টাইম হচ্ছে 5, এন্ড সেই কারণে
এন্ড আমরা যদি দেখি যে আমরা যখন এখন 3 সেকেন্ড সময় আছে, 3 সেকেন্ড সময় যেটা হচ্ছে আমার P2, সে কিন্তু 2 সেকেন্ড ধরে রান করে ফেলছে। তো P2 ইনিশিয়ালি ছিল 4, সে 2 সেকেন্ড ধরে রান করলো, তাহলে কত হয়ে গেল? তার রিমেইনিং টাইম হচ্ছে 2। এখন আমার এই রেডি কিউয়ে যে প্রসেস গুলো আছে তাদের মাঝখানে সব থেকে মিনিমাম হচ্ছে এটা P4, যার হচ্ছে 5। অন দ্য হ্যান্ড আমার গান চার্টে যে প্রসেস আছে সেটা রিমেইনিং টাইম হচ্ছে 2। তাহলে যেটা আছে সেটাকেই আমি হচ্ছে এক্সিকিউট করতে দিই। আচ্ছা, সো তাহলে নেক্সট ইভেন্টটা আমার কখন হবে? আমার তো অ্যারাইভাল টাইম অনুযায়ী আমার সবগুলো তো আমি হ্যান্ডেল করে ফেলছি। তাহলে আমরা যদি দেখি যে নেক্সট ইভেন্টটা হবে কিন্তু আমার যখনই P2 তার এক্সিকিউশনটা টোটালি শেষ করবে। P2 যেহেতু আর 2 সেকেন্ড ধরে চলবে চলবে, আমরা 3-এ ছিলাম, তো এখন P2 তার এক্সিকিউশনটা শেষ করবে হচ্ছে 5 সেকেন্ড সময়। তো আমার নেক্সট ইভেন্টটা হবে 5 সেকেন্ড সময়। তো আমরা যদি দেখি সামনে যে 5 সেকেন্ড সময় আমাদের নেক্সট ইভেন্টটা হচ্ছে যে 5 সেকেন্ড সময় কি হচ্ছে, এই যে আমার P2 প্রসেস, সে হচ্ছে টার্মিনেট করতেছে। তো যখন সে টার্মিনেট করলো তখন আমাকে আসলে একটা ডিসিশন নেওয়া লাগবে যে আমি কাকে সুযোগ দিব। এখানে যদি আমরা দেখি আমার আসলে রেডিকিউয়ে এই 3টা প্রসেস ছিল, এখানে সব থেকে মিনিমাম বা শর্টেস্ট জব কোনটা ছিল? P4। তো আমি হচ্ছে P4 কে সুযোগ দিলাম। এন্ড 5 সেকেন্ড সময় আমার রেডিকিউটা তখন দেখতে এরকম। নেক্সট ইভেন্ট হবে আমার এই P4 তার টোটাল এক্সিকিউশন শেষ করবে, সো নেক্সট ইভেন্ট হবে আমার 10 সেকেন্ড সময়। তো 10-এ আমার যেটা হচ্ছে যে P1, এখন 10-এ যাই আমি চেক করবো যে P4 তার এক্সিকিউশন শেষ করলো। এখন আমি চেক করব যে এখন কাকে আমি সুযোগ দিব। P1 আছে 7, P3 আছে 9, যেটা ছোট সেটাকে সুযোগ দিব, তাই আমি P1 কে শিডিউল করলাম। 17 সেকেন্ডে নেক্সট ইভেন্ট যেটা হবে P শিডিউল করবো, সে হচ্ছে রান। তো এই হচ্ছে আমার টোটাল যে সিমুলেশন অফ শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, আর এটার আরেকটা নাম শর্টেস্ট জব ফার্স্ট, প্রিএমটিভ ভার্সন। হোপফুলি এটা নিয়ে আসলে কারো কোশ্চেন নাই। এন্ড আরেকটা জিনিস হচ্ছে এইগুলা জাস্ট একটু কি বলবো এটাকে, যে একটু জাস্ট মানে ইনটুইটিভ, যে আমি যদি আমার যদি যে স্টেট ডায়াগ্রাম আছে সেটা যদি আমার একটু খেয়াল থাকে, এন্ড আমি যদি হচ্ছে যে লাইক আমি এই স্লাইড শোটা অন করে যদি আমি একটু চেক করে দেখি তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হয়। তো দেন আমরা লাস্ট একটা জিনিস দেখবো, দেন আচ্ছা আমাদের ক্লাস শেষ করে দিব, সেটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং। তো প্রায়োরিটি শিডিউলিং এ আমরা কি করি যে প্রত্যেকটা প্রসেসের আন্ডারেই আমরা হচ্ছে একটা প্রায়োরিটি নাম্বার অ্যাসাইন, ঠিক আছে? যে প্রত্যেকটা প্রসেসের আন্ডারেই আমরা হচ্ছে একটা প্রায়োরিটি নাম্বার অ্যাসাইন। লাইক হচ্ছে যে আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে চিন্তা করলে যে ফ্যাকাল্টি তাদের একটা প্রায়োরিটি আছে, দেন ফ্যাকাল্টিদের মধ্যে যারা সিনিয়র ফ্যাকাল্টি তাদের একটা প্রায়োরিটি আছে। সো সিনিয়র ফ্যাকাল্টির মধ্যেও যিনি হচ্ছেন আমাদের ভাইস চ্যান্সেলর, প্রায়োরিটি আর একটু বেশি, ঠিক আছে? সো এরকম যে প্রত্যেকটা প্রসেসের আন্ডারই কিছু আমি প্রায়োরিটি অ্যাসাইন করে দেবো যে এই প্রসেস আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে রান করা উচিত। সো ফাইন। সো এই প্রায়োরিটিটা অ্যাসাইন করে দেওয়ার কারণে আমার শিডিউলিং ক্রাইটেরিয়াটা একটু, ঠিক আছে, যে যার আসলে প্রায়োরিটি বেশি তাকে তো আমাকে আগে সুযোগ দেওয়া লাগে, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে আমি এই প্রায়োরিটি শিডিউলিং এই কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস। সো এইখানে আমরা যেটা বলতেছি বা সিপিইউ কাজটা করে, সে হচ্ছে যার হায়ার প্রায়োরিটি তার জন্য স্মলেস্ট ইন্টিজার এই জিনিসটা অ্যাসাইন করে। এটা হচ্ছে লাইক যে রুল যার 1 সে হচ্ছে ভালো স্টুডেন্ট, যার রুল 50 সে হচ্ছে বাজে স্টুডেন্ট। তো যেটার জন্য স্মলার ইন্টিজার অ্যাসাইন করা সেটা মানেই হচ্ছে হায়ার প্রায়োরিটি। এন্ড প্রায়োরিটি শিডিউলিং হচ্ছে টু টাইপস, এটা হতে পারে নন প্রিএমটিভ, আবার সে হইতে পারে প্রিএমটিভ। তো আমরা যে একটু আগে শর্টেজ অফ ফার্স্ট দেখতেছিলাম সেটাও আসলে একটা প্রায়োরিটি শিডিউল উদাহরণ। দেখেন যে যেটা রিমেইনিং টাইম কম সেটাকেই আমি হচ্ছে আগে সুযোগ দিচ্ছিলাম, মানে সেটাকে আমি কি করতে হায়ার প্রায়োরিটি দিচ্ছিলাম। তো এই যে শর্টেজ অফ ফার্স্ট, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রায়োরিটি শিডিউলিং where priority is the inverse of the predicted next CPU burst. তো আমরা প্রায়োরিটি শিডিউলিং এর সিমুলেশনটা দেখেই আসলে আমাদের ক্লাস শেষ করে দিব। তো প্রায়োরিটি শিডিউলিং এর যেটা হচ্ছে যে এখন এই টেবিলটা যদি দেখেন যে আমরা কিন্তু নতুন আরেকটা কলাম ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে প্রায়োরিটি কলাম। সো প্রায়োরিটি কলামে যে কাজটা করতেছি যে আমি নতুন একটা ভ্যালু ইন্ট্রোডিউস করতেছি, লাইক হচ্ছে 3, দেন হচ্ছে 1, 4, 5 এরকম। এই প্রত্যেকটা প্রসেসরে গিয়েছে একটা করে প্রায়োরিটি। সো সিমিলারলি আমাদের যে কাজটা হবে, আমাদের এদিকে সবার আগে P1 আসবে, তার বাস টাইম 8 নিয়ে তার প্রায়োরিটি 3। তো P1 কে আমি শিডিউল করব, ফাইন। দেন 1 সেকেন্ড সময়ে যখন P2 চলে আসতেছে, দেখেন P2 এর জন্য কিন্তু প্রায়োরিটি বেশি। লাইক P1 যে ছিল তার প্রায়োরিটি ছিল হচ্ছে আমার
থ্রি। অন দি আদার হ্যান্ড পি টু, যে পি টুর প্রায়োরিটি হচ্ছে ওয়ান। তো আমি কি করব, আমি কিন্তু 1 সেকেন্ড সময়ে আমি কিন্তু পি ওয়ান কে পি টু দ্বারা রিপ্লেস করবো। তো যেটা হচ্ছে পি ওয়ান কে আমি পি টু দ্বারা এখানে রিপ্লেস করলাম, এন্ড আমার পি ওয়ান যেহেতু 1 সেকেন্ড ধরে চলবে সেই জন্য পি ওয়ান এর আর রিমেনিং টাইম বাকি থাকবে 7। আচ্ছা, নেক্সট ইভেন্ট হবে 2 সেকেন্ড সময়ে। 2 সেকেন্ড সময়ে আমরা দেখি যে নতুন একটা প্রসেস আসছে 4, মানে নতুন একটা প্রসেস হচ্ছে পি থ্রি, যার প্রায়োরিটি হচ্ছে 4। বাট কারেন্টলি আমার যে পি টু এক্সিকিউট করতেছে তার প্রায়োরিটি হচ্ছে 1। তো আমি কি করবো, পি টু কে চলতে দিব 5। দেন পি ফাইভ আসছে যার প্রায়োরিটি হচ্ছে 5, স্টিল আমি পি টু কেই চলতে দিব। সো আমার নেক্সট ইভেন্টটা হবে 5 সেকেন্ড সময়, যখন পি টু তার টোটাল এক্সিকিউশনটা শেষ করলো। আচ্ছা, এখন কিন্তু আমার ডিসিশন নেওয়া লাগবে। এখন আমার পি ওয়ান এর প্রায়োরিটি হচ্ছে 3, আমার যে পি থ্রি তার প্রায়োরিটি হচ্ছে 4, আমার যে পি ফোর তার প্রায়োরিটি হচ্ছে 5। সো এখন যখন 1 সেকেন্ড সময়ে যখন আমার পি টু এক্সিকিউশন শেষ করবে, তখন আমাকে আসলে ডিসিশন নেওয়া লাগবে এই তিনজনের মধ্যে বেশ করে, যে আমি কাকে শিডিউল করবো। আমি শিডিউল করবো হচ্ছে যার প্রায়োরিটি বেশি। এখানে হচ্ছে থ্রি তার প্রায়োরিটি, তো আমি হচ্ছে যে থ্রি আছে তাকে শিডিউল করবো। তো আমি থ্রি কে শিডিউল করলাম, জাস্ট হচ্ছে পি ওয়ান যেটা যার প্রায়োরিটি হচ্ছে থ্রি তাকে আমি শিডিউল করলাম। এন্ড যেহেতু আর কোনো প্রসেস আসবে না, এন্ড বাকি যে দুজন আছে ওরা হচ্ছে তার থেকে লোয়ার প্রায়োরিটি প্রসেস। তো আমি কি করব, আমি হচ্ছে এই পি ওয়ান কি চলার সুযোগ দিব। তো পি ওয়ান তার রিমেনিং টাইম 7 সেকেন্ড সে চলবে, তাহলে সে 12তে যাই শেষ হবে। দেন আমি ডিসিশন নিব যে আমি এখন কাকে রাখবো। তো আমরা যদি খেয়াল করে দেখি, এই মুহূর্তে আমার এই যে পি থ্রি তার প্রায়োরিটি হচ্ছে 4, এই যে আমার পি ফোর তার প্রায়োরিটি 5। তো আমি আসলে হায়ার প্রায়োরিটিকে যেহেতু সুযোগ দিব, আমি পি থ্রি কে এখানে রান করার জন্য সুযোগ দিব। তো যদি আমি শর্টেজ অফ ফার্স্ট ইউজ করতাম, তাহলে আমার এই পি ফোর কে আগে সুযোগ দেওয়া লাগতো। যেহেতু আমি প্রায়োরিটি শিডিউলিং ইউজ করতেছি, আমি হচ্ছে যেটা প্রায়োরিটি বেশি সেটাকে আগে সুযোগ। পি থ্রি রান করলো, তার রানিং শেষ হলো, দেন হচ্ছে আমার পি ফোর কে আমি শিডিউল করবো, সে হচ্ছে রান করবে। তো এই হচ্ছে আমার টোটাল প্রায়োরিটি শিডিউলিং। তো এখানে হচ্ছে যেটা প্রায়োরিটি বেশি সেটাকে হচ্ছে আমি সুযোগ দিচ্ছি। তো প্রায়োরিটি শিডিউলিং এর একটা প্রবলেম আছে স্টারভেশন, এটার একটা সলিউশন আছে এইজিং। এগুলো আমরা আজকে পড়বো না, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস এই জিনিসগুলো দেখবো। এন্ড আমার বাকি যে অ্যালগরিদম গুলো আছে সেগুলোরও আমরা একটু হালকা একটা সিমুলেশন আমরা দেখবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আর ক্লাসে কি কেউ আছে? যারা কোনো সমস্যা নাই, আমি রেকর্ডিং দিয়ে দিব, সো পরে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এন্ড করে দিও। সালাম আলাইকুম।